আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও আজকে অনেক ভালো আছি আল্লাহর রহমতে। সো আজকে এই এই রাত্রে আজকে এই শুভ লগ্নে তোমাদের সাথে দেখা করতে আসলাম। আমি তোমাদের ভাই। সো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এসএসসি 25 ব্যাচ। এই ভিডিওটি দেখতে পারো, বা যারা সেকেন্ড টাইম আছো, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তাদের যারা স্পেশালি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তারা অল ইন ওয়ান এডমিশন টেস্ট, মানে একের ভিতরে সব কিভাবে একবারে মানে প্রিপারেশন নেবে, তার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। সো সকলে পাশে থাকো বা সাথে থাকো এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করো। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বা ভিডিও করছি, এটা আসলে আমার নিজের একটা পার্সোনাল একটা ইচ্ছা বা পার্সোনাল ভাবে আমার ভালো লাগে ভিডিও তৈরি করতে, যার কারণে আমি স্পেশালি ভিডিওগুলো তৈরি করে থাকি। কিন্তু তারপরেও আমার তো কষ্ট হয় এগুলো লিখতে বা এরকম করে শেয়ার করতে তোমাদের মাঝে। সো একটু তোমরা যদি একটুখানি কষ্ট করে যদি শেয়ার করে দাও বা কারোর মাঝে একটু যাদের উপকার হয় এরকম কারোর মাঝে যদি একটু ছড়িয়ে দাও, তাহলে আমার এই কষ্টটা সার্থকতা পাবে আর কি। আল্লাহ তালা সবার, তুমি শেয়ার করলেও আমার এই পরিশ্রম সার্থকতা পাবে। কিন্তু তুমি যদি আরেকজনকে এই গাইডলাইনটা দেখিয়ে দাও বা গাইডলাইনটা দাও, সে যদি উপকৃত হয়, সে তোমাকেও দোয়া করবে, আমাকেও দোয়া করবে। সো এইটুকু আমার আশা। তো আজকে আমি এইভাবে, মানে এই লেকচারটি এইভাবে করতে চাচ্ছি যে মানে আমরা বেসিক, যাদের দুর্বল আছে, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তারা কিভাবে মানে সম্পূর্ণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব, মানে একটা যাতে তোমাদের মেডিকেলের পাশাপাশি যাতে বি ইউনিট একটা জানো, যারা মেডিকেল প্রিপারেশন নিবে সামনে, তারা জানো যে মেডিকেলের সাথে সাথে সবাই বি ইউনিটের প্রিপারেশনটা হয়ে যায়। যার কারণে বি ইউনিটের প্রিপারেশনটা তারা গুছিয়ে রাখে, বি ইউনিটের তারা ফর্ম তোলে। কিন্তু এই ইউনিটে যারা আছে, তারা মেডিকেলেরা এই ইউনিটে পরীক্ষা খুব কমই দেয়। কিন্তু আমি এই গাইডলাইন সেশনে মেডিকেল সেকেন্ড টাইম বা এসএসসি 25 ব্যাচ যারা আছে, তাদেরকে আমি এমনভাবে একটা তৈরি করছি যাতে আমার ম্যাথও, যাতে আমরা খুব মানে ইজিলি ভাবে বা বেসিক ভাবে আমরা শেষ করতে পারি। সো প্রথমে আমি তাহলে একটু সামনে যাই, সামনে গিয়ে আমি একটু ধরে ধরে বুঝিয়ে দিই, তাহলে তবে বুঝতে পারবো। বিষয়টা হলো যে আমার মাইক্রোফোনের ব্যাটারির চার্জ হয়তো বা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আমি ভিডিওটা শেষ করবো। তো দেখতেই পাচ্ছ যে স্পেশাল মেডিকেল যারা আছে তাদের জন্য এই কোর্সটি আয়োজন করা, মানে যারা সেকেন্ড টাইমে যারা দিবা এসএসসি 25 এবং সেকেন্ড টাইম। সো আমি যদি এখানে লিখছি যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি কম্বাইন্ড, মানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি কম্বাইন্ড ভাবে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, সেটাই এইটুকের মধ্যে, যে এই দাগের এইটুকের মধ্যে আলোচনা বা এইটুকের মধ্যে তুলে ধরছি। যেমন কিভাবে, যেমন আমরা জানি যে গুণগত রসায়নে কি কি আলোচনা করে, পদার্থের মডেল, পরমাণুর মডেল, তারপরে রাদারফোর্ড পরমাণু মডেল, তারপরে কি বুর পরমাণু মডেল, এগুলো আলোচনা করছে। ঠিক সেম ভাবে পরমাণুর মডেল ফিজিক্সের দ্বিতীয় আহ, পত্র, ফিজিক্স সেকেন্ড পেপারের, যেমন নবম অধ্যায়ে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানে ঠিক সেম আলোচনা করছে। তাই আমি গুণগত রসায়ন আর এই পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, সেটা দুইটা একসাথে রাখছি, বা এইভাবে আমি পড়বো। গুণগত রসায়ন পড়ার পরেই এটা পড়বো, বা এটা পড়ার পরে গুণগত রসায়ন পড়বো। করলে হবে কি যে আমার দুইটা অধ্যায় একবারে শেষ হয়ে যাবে। ঠিক সেম ভাবে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়ে আমি যে বেসিক গুলো মানে পড়বো, ঠিক সেম বেসিক গুলো আমার পরিবেশ রসায়নে পড়তে হবে। মানে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়ন সবাই জানো হয়তো। আশা করি এই ভিডিও দেখার আগে সবাই জানো, মানে যারা এসএসসি 25 ব্যাচ এবং সেকেন্ড টাইমে আছো, তারা সবাই হয়তো জানো যে পরিবেশ রসায়ন কত অধ্যায়, বা কেমিস্ট্রি সেকেন্ড পেপার। সো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব পড়ার সাথে সাথে আমরা কি পড়বো, পরিবেশ রসায়ন পড়বো। এখন আসো তারপরে 3 নম্বরে সিরিয়ালে কি রাখছি, যেমন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন প্লাস জৈব রসায়ন। যেমন জৈব রসায়ন পড়তে গেলে আমাদের ইয়ের বেসিকটা লাগবে, যেমন সেটা হলো
আহ, সংকরায়ন বেসিকটা লাগবে, যা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনে সংকরায়ন বেসিকটা আছে, যা জৈব রসায়নের মধ্যে কানেক্টেড বা যৌগের সাথে কানেক্টেড। সো আমি একবার এটা করলে জৈব রসায়নের ওই টপিকসটা পড়তে হবে না। এবং জৈব রসায়ন যেহেতু অনেক ভিগ একটা চ্যাপ্টার, এবং এটা আসলে ট্রিপল স্টার চ্যাপ্টার, এটা আসলে একটা ভিগ একটা চ্যাপ্টার। এটা এইচএসসি এবং এডমিশন টেস্টের জন্য জৈব রসায়ন খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তার ফলে জৈব রসায়নটাও আমাদের আহ, আহ, এই দুটো একসাথে পড়বো, দুইটা বড় অধ্যায়, দুইটাই বড় অধ্যায়, কিন্তু আমরা যেভাবে হোক 2-3 দিনের মধ্যে বা 3-4 দিন যাই লাগুক এই দুটো একসাথে পড়বো। তাহলে আমাদের বেসিক একটার সাথে আরেকটা রিলেশন করে আমরা, মানে মূলত একটা বেসিকের সাথে আরেকটা বেসিক একসাথে কভার আপ করে আমরা কিভাবে পড়বো সেটার কথাই আমি এই জায়গায় বলছি। তারপর 4 নম্বর সিরিয়াল লিখেছে স্থির তড়িৎ, চলতড়িৎ আর তড়িৎ রসায়ন। স্থির তড়িৎ মানে কি? আমরা সবাই জানি যে স্থির তড়িৎ, আমরা এই সব হয়তো বা স্থির তড়িৎ আমরা পড়েছি। স্থির তড়িৎ মানে হলো যে আধান আধান যেগুলো স্থির থাকে, এবং সেই আধান যদি মানে চলতে শুরু করে বা চলা শুরু করে, সেটা হয় কি চলতড়িৎ। এবং চলতড়িতের ভিতরেও আবার দুইটাই আছে, এটা হলো কি আমরা যে দেখি না যে পানির ভিতরেও কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। সো তড়িৎ রসায়নে সেটাই আছে, যে রসায়নে কিভাবে আহ, রসায়ন থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়, বা এক জায়গায় বিদ্যুৎ আমরা জানি যে গলিত কোনো কিছু যেমন তরল জাতীয় যেগুলো কিছু সেগুলো তড়িৎ পরিবহন করে। তো এই চলতড়িতেও যেমন আহ, যেমন তড়িৎ নিয়ে আলোচনা করছে, তড়িৎ রসায়ন তড়িৎ নিয়ে আসলে আলোচনা করছে, কিন্তু এই জায়গায় পদার্থে মানে তড়িৎ কিভাবে চলে বা বিদ্যুৎ কিভাবে চলে, এই জায়গায় তরল বা রসায়নের কিভাবে তড়িৎ আহ নিয়ে আলোচনা করে সেটা আলোচনা করছে। তো এই তিনটা লেকচার আমরা, মানে তিনটা বইয়ের অধ্যায় আমরা একসাথে পড়বো। তারপর 5 নম্বর সিরিয়াল আছে কাজ, ক্ষমতা, শক্তি আর হলো তাপগতিবিদ্যা। যেমন কাজ, ক্ষমতা, শক্তি, যেমন অধ্যায়ে কাজ, ক্ষমতা, শক্তি ফার্স্ট পেপারের, আর কাজ, ক্ষমতা, শক্তি ফার্স্ট পেপারের, তাপগতিবিদ্যা সেকেন্ড পেপারের। সো তাপগতিবিদ্যায় দেখবা সেকেন্ড পেপার, মানে ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা অধ্যায়ে তোমরা হয়তো জানো যে কাজ নিয়ে অনেক কথাবার্তা আছে, যার কারণে কাজ নিয়ে যেহেতু কথাবার্তা আছে, এবং কি ক্ষমতা নিয়েও কথাবার্তা আছে। হ্যাঁ, যার কারণে কাজ নিয়ে যেহেতু আলোচনা আছে, তা তাপগতিবিদ্যা আর কাজ ক্ষমতা সত্যি আমরা একসাথে বলবো। এবং 6 নম্বর অধ্যায়ে যেমন আছে পর্যাবৃত্ত গতি, ভৌত আলোক বিজ্ঞান, তরঙ্গ। এখন এই জায়গায় দেখবা যে তরঙ্গ বেসিকটা ছাড়া আসলে পর্যাবৃত্ত গতি বেসিক তোমার কমপ্লিট হচ্ছে না। বা এই তরঙ্গ টপিক ছাড়া বা তরঙ্গ অধ্যায় ছাড়া, অধ্যায় বেসিক ছাড়া তুমি ভৌত আলোক বিজ্ঞান কমপ্লিট করতে পারছো না। তাই তরঙ্গ অধ্যায় কমপ্লিট করে তোমার ভৌত আলোক বিজ্ঞান, ভৌতালোক বিজ্ঞান এবং পর্যাবৃত্ত গতিতে গেলে তোমার বেসিকটা ক্লিয়ার থাকবে, এবং তুমি স্পষ্টভাবে অধ্যায় শেষ করতে পারবে। তাই এই তিনটা অধ্যায় আমরা একসাথে শিখে ফেলবো বা একসাথে পড়ে ফেলবো, যখনই পড়ি যতটুকু টাইম নিয়ে পড়ি এই তিনটা অধ্যায় একবারে শেষ করবো। তারপর 7 নম্বর আছে পদার্থের গাঠনিক ধর্ম, নিউটনীয় বলবিদ্যা, ডাইনামিক্স। ডাইনামিক্স হলো গতিবিদ্যা। তাহলে যদি বল বল প্রয়োগ করলেই তো গতি হয়, তাই না? তাহলে বল প্রয়োগ করলে গতি হলে তাহলে আমরা নিউটনিয়ান বলবিদ্যা আর এই গতিবিদ্যা দুইটা একসাথে পড়বো। এবং কি পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম মানে কি দেখবো যে আহ পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে বিভিন্ন ই আছে যা নিউটনিয়ান বলবিদ্যার সাথে জড়িত। আসলে আমরা যে মানে এইভাবে সাজাইছি যে নিউটনিয়ান বলবিদ্যা এবং ডাইনামিক্স, এটা তো মানে বল প্রয়োগ করলাম, তারপর একটা বস্তু কি গতিশীল হলো, বস্তুটা আসলে কি দ্বারা গঠিত সেটা আমাদের জানার বিষয়। তো সেটাই পড়বো কোন জায়গায়, পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের তো একটা বৈশিষ্ট্য আছে, সেই পদার্থের গাঠনিক ধর্মে সেই পদার্থের বৈশিষ্ট্যগুলো পড়বো বা পদার্থের গঠনগুলো পড়বো। সো এটা 7 নম্বরে গেল। 8 নম্বরে কি মহাকর্ষ, অভিকর্ষ, আধুনিক পদার্থ বিজ্ঞান। এই দুটো একসাথে রাখছি কারণ মহাকর্ষ অভিকর্ষ নিয়ে বিভিন্ন আছে। মানে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে আমরা তো জানি মহাকর্ষ কাকে বলে, অভিকর্ষ কাকে বলে, এগুলো আমরা পড়বো। তার পাশাপাশি আধুনিক পদার্থ বিজ্ঞান কেন রাখছি, আধুনিক পদার্থ বিজ্ঞান এই কারণে রাখছি কারণ দেখবো আধুনিক পদার্থ বিজ্ঞান পড়তে গেলে দেখবো যে বিভিন্ন সময় একটা বিমান, মানে সময়ের বিভিন্ন আসতেছে, মানে আধুনিক পদার্থ বিজ্ঞানে যেমন তোমার আপেক্ষিক কথাটা আসতেছে, আপেক্ষিক কথা দিয়ে ভরের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা, এবং সময়ের আপেক্ষিকতায় কিছু ম্যাথ আছে, যেমন আকাশে একটা বিমান চলে আর একটা ভূমিতে যদি চলে, মানে ভূমিতে চলে বলতে বুঝাইতেছি যে বিমান দিয়ে বা যে কোনো
গ্রহে গেলে বা কোনো আকাশের পথে কোনো কিছুতে গেলে দেখবা উপর থেকে নিচে বস্তুটা ছোট দেখা যায়। সো সেই মেজারমেন্টের ক্ষেত্রে আহ, এই জিনিসটা মানে আছে আর কি। মানে বিমান থেকে কোনো কিছু মেজারমেন্ট করা আর সচক্ষে মেজারমেন্ট করা এই দুটা সেম হবে না। তো এই কারণে আমি আধুনিক পদার্থবিজ্ঞান আর মহাকর্ষ বিকর্ষকে, যার কারণ কি বিমান থেকে যেহেতু মেজারমেন্ট করে, এবং বিমানে দেখবা যে কিছু কিছু ম্যাথ আছে যে বিমানের ভিতরে অবস্থান করা গেলে আর একটা বিমানের বাইরে অবস্থান করা গেলে কিছু ম্যাথ আছে, সেগুলো আধুনিক পদার্থবিজ্ঞান আছে, যার কারণে মহাকর্ষ বিকর্ষ আধুনিক পদার্থবিজ্ঞান একসাথে রাখছে। তারপরে ফিজিক্সের ভৌত রাশি ও তার পরিমাপ এবং পরিমাণগত রাসায়নিক পরিবর্তন আর কর্মমুখী রসায়ন তিনটা একসাথে রাখছি। কারণ কি, আমরা প্রথমে ভৌত রাশি ও তার পরিমাপ এই অধ্যায়ে আমরা রাশি কি, তারপরে কিভাবে পরিমাপ করে এগুলো সম্পর্কে জানবো। আবার পরিমাণগত অধ্যায়ে আমরা বিভিন্ন কিছু কেমিস্ট্রি পরিমাণ নিয়ে আলোচনা করব, মোল কি, তারপরে হলো বিভিন্ন মৌলের মানে বিভিন্ন কিছু পরিমাপ করা শিখবো। সেটা কি পরিমাণগত, মানে রাসায়নিক যে বস্তুগুলো আছে, যে জৈব মানে রাসায়নিক যেগুলো বস্তু আছে সেগুলো পরিমাপ করবো কি, মানে আগে তো আমার পরিমাপ শিখা লাগবে, তারপরে তো পরিমাণ করবো। তারপরে আগে পরিমাপ শিখলাম, তারপরে পরিমাণ পরিমাণ করতে গেলাম। তারপরে আর রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে দেখবো অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ম্যাথ সলভ করা লাগে। তার কারণে সেটা আমি পরিমাণের মধ্যে রাখছি, পরিমাণগত রসায়নের মধ্যে রাখছি, বা এই তিনটা এদের সাথে রাখছি। এবং কর্মমুখী রসায়নেও মুখস্থ বিষয়, কিন্তু তারপরেও আহ, মানে এটা একটু এক্সট্রা, এটা এদের সাথে রেখে দিছি আর কি। তো 10 নম্বর সিরিয়াল আছে সেমিকন্ডাক্টর আর সংখ্যা পদ্ধতি। দেখবা সেমিকন্ডাক্টর অধ্যায়ের লাস্টের টুক সংখ্যা পদ্ধতি নিয়ে, যেমন বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, এই চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছে, মানে সেমিকন্ডাক্টর শেষ পার্টে, যা তৃতীয় আইসিটির তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি অবস্থিত। এই সেমিকন্ডাক্টর পড়ার সময় সংখ্যা পদ্ধতি দুইটা একসাথে পড়বো, তার কারণে আমার একসাথে আইসিটির তৃতীয় অধ্যায়ে পড়া শেষ হয়ে গেল। তারপর 11 নম্বর সিরিয়ালে আছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। ভিডিও কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তড়িৎ চৌম্বকীয় আবেশ। এই মানে তড়িৎ যখন চলা মানে তড়িৎ যখন প্রবাহিত হয় তখন এর পাশে কি চৌম্বক তৈরি হয়। আবার ঠিক চৌম্বকের চৌম্বক মানে যেমন আমরা তেমনি চৌম্বকের চৌম্বক মানে চৌম্বকীয় আবেশকে আবার তড়িতে রূপান্তর করা যায়। এই দুইটা টপিক যেহেতু মানে রিলেটেড বা পাশাপাশি, তাই এই দুইটা টপিকস একসাথে রাখছি, মানে এই দুইটা অধ্যায় একসাথে পড়বো আমরা। তারপরে জ্যামিতিক আলোক বিজ্ঞান আর হলো জ্যোতির্বিদ্যা, দুইটা একসাথে রাখছি, কারণ হলো জ্যোতির্বিদ্যাতে বিভিন্ন নিয়ে আলোচনা করা হয়। সাপোজ লোক লাইকে বিভিন্ন মহাকাশ গবেষণা ক্ষেত্রে যে যন্ত্র, টেলিস্কোপ, এগুলো পড়তে হয়। আর এগুলো পড়তে এই বেসিক গুলো কোন জায়গায় নেবো, জ্যামিতিক আলোক বিজ্ঞান বা আলোক বিজ্ঞানের অধ্যায় নিয়ে আমরা টেলিস্কোপের যে কাজ, তারপর বিভিন্ন কিছু আছে, যন্ত্রপাতি কিভাবে আবিষ্কার করেছে সেগুলা সম্পর্কে এই জায়গায় জানতে পারবো। তারপর জ্যোতির্বিদ্যাতে আমরা সেগুলো পড়লে সহজ লাগবে। তারপরে 13 নম্বরের টপিক আছে কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, মানে কেমিস্ট্রি প্রথম পত্রের প্রথম অধ্যায়, আর হলো অর্থনৈতিক রসায়ন। এই দুটা আলাদা করে রাখছি কারণ এই দুটা মুখস্থ অধ্যায়। কারণ অর্থনৈতিক রসায়ন মানে কিভাবে আমরা কসমেটিক্স আবিষ্কার করতেছি, কিভাবে মেয়েদের বিভিন্ন কসমেটিক্স এবং যন্ত্রপাতি, মানে রাসায়নিক বিষয়বস্তু দিয়ে কিভাবে রাসায়নিক বস্তু দিয়ে কিভাবে অর্থনীতিকে সমৃদ্ধি করা যাচ্ছে, সেগুলো নিয়ে এই অর্থনৈতিক রসায়ন আলোচনা করা হয়েছে। আর ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার মানে ল্যাবরেটরিতে আমরা কিভাবে বিভিন্ন যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিভিন্ন অ্যাসিড থাকে যেগুলা ক্ষয়কারক, তারপরে যেগুলা ক্ষত সৃষ্টিকারী, পরিবেশের জন্য ক্ষতিকর সেগুলা থাকে। তো সেগুলাও তো মানে নিরাপদ ভাবে ব্যবহার করতে হবে, নিরাপদ ভাবে ব্যবহার না করলে সেগুলা তো মানে মানুষের ক্ষতি হবে। যার কারণে এই দুটা যেহেতু মুখস্থ অধ্যায়, তার কারণে এই দুটা একসাথে রাখছি। সো এই টোটাল 31টা চ্যাপ্টার ফিজিক্স এন্ড কেমিস্ট্রিতে, এই দুইটার মধ্যে মনে দেখো টোটাল 31টা চ্যাপ্টার এইটুকের মধ্যে অবস্থিত হয়েছে। তাহলে আমরা ফিজিক্স এন্ড কেমিস্ট্রি এইভাবে এইভাবে ধরে ধরে, মানে প্রত্যেকটা অধ্যায় এইভাবে আমরা একদিন করে বা 2-3 দিন যাই লাগে এই অধ্যায় এইভাবে শেষ করবো। তারপর আসে বায়োলজি, যারা মেডিকেলের পর মেডিকেল, যারা মেডিকেল প্রিপারেশন নেবা, এখানে টোটাল 24টা অধ্যায় আছে। তো অধ্যায় থাকলে আমাদের এমন ভাবে পড়তে হবে যাতে একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের বেসিক রিলেট থাকে, এবং দুইটা মানে আমার চোখ বন্ধ করলে যাতে এই দুটা অধ্যায়ের বেসিক আমি একবারে পাই।
বা 2-3টা অধ্যায় বেসিক আমার একবারে মানে মনে পড়ে। যেমন এই জায়গায় প্রথম অধ্যায় প্রথমটাতে কি দেওয়া আছে যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস তার মানে আমরা বিভিন্ন প্রাণী থাকে, প্রাণী আসলে না চিনলে, যেমন আমরা কি কি প্রাণী আছে, যেমন গরু, ছাগল, তারপরে কি বিভিন্ন প্রাণী, তারপরে তোমার কি কি আছে, ঘাস ফড়িং, এগুলো তো প্রাণী, তাই না? এই বিভিন্ন প্রাণী এবং কি সেগুলো শ্রেণীবিন্যাস সম্পর্কে না জানলে আমরা প্রাণী কি আইডেন্টিফাই করবো না, পারবো না। সো প্রাণীটা আমাদের চিনতে হবে। তো বায়োলজি সেকেন্ড পেপারে এই প্রাণীটাকে আমরা চিনছি বা বিভিন্ন শ্রেণীবিন্যাসে আমরা ভাগ করছি। ভাগ করলে যেমন শ্রেণীবিন্যাসের মধ্যে তো উদ্ভিদ আছে, যেমন মূলত প্রাণীকে দুই ভাগে ভাগ করা, একটা উদ্ভিদ আর একটা প্রাণী। তো এই শ্রেণীবিন্যাসে যেহেতু উদ্ভিদ আছে, এখানে কোষ ও কোষের গঠন। এখন এই কোষ ও কোষের গঠন এটা কি উদ্ভিদের ক্ষেত্রেও প্রাণীর ক্ষেত্রেও, প্রাণীরও কোষ আছে, উদ্ভিদের কোষ আছে। কোষ ও কোষের গঠন এটার মধ্যে রাখছি, কারণ প্রাণীও তো কোষ দ্বারা গঠিত নাকি? প্রাণী চিনলাম, এখানে প্রাণীর কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত, কোষ ও কোষের গঠন এই অধ্যায়ে আমার পড়তে হবে। তারপর কি কোষ বিভাজন, এখন প্রাণীর কোষ বিভাজিত হয়, উদ্ভিদ কোষ বিভাজিত হয়, এজন্য এই 3টা অধ্যায় একসাথে রেখে দিয়েছি। তারপর 2 নম্বর টপিক আছে কোষ রসায়ন, পরিপাক, শোষণ ও রেচন। কোষ রসায়নে বিভিন্ন গ্লুকোজ, তারপরে কি অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন, এগুলোর স্ট্রাকচারাল গঠন দেওয়া আছে। এবং পরিপাক ও শোষণ এই অধ্যায়ে আমরা যাই দেখবো যে গ্লুকোজ কিভাবে আমাদের হচ্ছে, মানে শোষিত হচ্ছে, মানে আমরা কিভাবে গ্লুকোজ, মানে আমরা যে খাবার খাই, ভাত খাই, এগুলো কিভাবে শোষিত হচ্ছে এবং পরিপাক হচ্ছে, সেগুলো আমরা এই অধ্যায়ে পড়বো। তাই আমাদের সেই গ্লুকোজ বা খাদ্য, যেমন ভাত একটা গ্লুকোজ বা শর্করা, স্টার্চ, সে এগুলো কিভাবে শোষিত হচ্ছে সেটা স্ট্রাকচার জেনে যদি আমরা পড়তে যাই, তাহলে আমাদের কাছে ইজি হবে। যার কারণে পোষক রসায়ন আগে আমরা পড়বো, তারপর কি পরিপাক ও শোষণ পড়বো, তারপর কি রেচন পড়বো। রেচন কি, রেচন একটা আলাদা টপিক, সেগুলা কি আমরা মলমূত্র, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সেগুলা ত্যাগ করি, যে মানে আমরা প্রস্রাবের মধ্যে যেগুলা ত্যাগ করি সেগুলা, মানে যেহেতু পরিপাক মানে কি আমরা এটা সোজা খাস বাংলায় কথা বলতে যে আমরা পায়খানা করি বা বাথরুম করি, সে বাথরুম করার মধ্যেও তো একটা করে কি প্রস্রাব করা বা মূত্রত্যাগ করা। মল হলো মল ত্যাগ করি, পরিপাক ও শোষণ এই অধ্যায় মল ত্যাগ কিভাবে করে, কিভাবে খাই, সবকিছু এই অধ্যায় আলোচনা করেছে। রেচন হলো মূত্র ত্যাগ করার যে বিষয়গুলো, যেহেতু মানে পচাপাচি বা খারাপ জিনিস সব একসাথে, তো এর সব এক অধ্যায়ে আমরা পড়বো। আর এদের সাথে কিছু রিলেট আছে, যার কারণে আহ, এক জায়গায় পড়ে ফেলবে। তারপর 3 নাম্বার টপিকস আছে কি অণুজীব, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। 3 নাম্বার টপিকসে দেখতে পাচ্ছ যে অণুজীব, তারপরে কি রক্ত সংবহনতন্ত্র, মানব দেহের প্রতিরক্ষা। এখন বিষয়টা হলো যে আমাদের অণুজীব, বিভিন্ন অণুজীব আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, সো রক্তের মাধ্যমে তো এগুলা মানব দেহে মানে ছড়িয়ে থাকে বা মানব দেহে ছড়ায়, যার কারণে রক্ত সংবহনতন্ত্র আর অণুজীবের মধ্যে কি কি আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো আছে। তো এই দুটো একসাথে রাখছি এবং তার সাথেই রাখছি কি মানব দেহের প্রতিরক্ষা। তো এই যে ভাইরাস, ব্যাকটেরিয়াটা রক্তের মাধ্যমে আমাদের দেহে ছড়িয়ে গেল, দেখতে পাচ্ছ সবাই, হ্যাঁ আমাদের দেহে ছড়িয়ে গেল। তো ছড়িয়ে গেলে আমরা কিভাবে সেটা থেকে মানব দেহে আমরা মানুষেরা কিভাবে মানে প্রতিকার পেতে পারি, সেই বিষয় নিয়ে এই জায়গায় আলোচনা করেছে, মানব দেহের প্রতিরক্ষা। সো এই 3টা টপিকস বা এই 3টা অধ্যায় আমরা একসাথে পড়ে ফেলবো। তারপর 4 নম্বর ইয়েতে আছে কি উদ্ভিদসারী তত্ত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া। এখন উদ্ভিদসারী তত্ত্বে বিভিন্ন কিছু আলোচনা করা হয়েছে, যেমন উদ্ভিদে কিভাবে পানি শোষণ হয়, পানি পরিবহন হয়, উদ্ভিদে কিভাবে খনিজ লবণ শোষিত হয় বা খনিজ লবণ নিয়ে আহ উদ্ভিদ কিভাবে আহ ই করে, যেমন শ্বসন আলোচনা করা হয়েছে, সালেকশন বিশ্লেষণ আলোচনা করা হয়েছে। আবার শ্বসন ও শ্বাসক্রিয়া কি আলোচনা করা হয়েছে, মানুষ কিভাবে মানুষের কোষে কিভাবে শ্বসন বিষয়টি ঘটে, সেটা আলোচনা করেছে। তার কারণে উদ্ভিদ এবং প্রাণী দুইটা, মানে উদ্ভিদ এবং প্রাণীর, উদ্ভিদ এবং মানব দেহে কিভাবে দুইটা একসাথে ঘটে, মানে পরিবহন ঘটে, শ্বসনেও ঠিক মানে মানব দেহে যেভাবে শ্বসন ঘটে, উদ্ভিদের যে শ্বসন, দুই শ্বসন একসাথে বললে আমরা একসাথে রিলেট করতে পারবো যে উদ্ভিদের এইভাবে শোষণ ঘটে, প্রাণীতে বা মানব দেহে এইভাবে শোষণ ঘটে। তো এই দুটো টপিক সেজন্য একসাথে রাখছি। আর 5 নাম্বার কি আছে, টিস্যু ও টিস্যুতন্ত্র, অঙ্গ সঞ্চালনা, সমন্বয় করে নিঃসরণ, এটি কিভাবে রাখছি, যেমন আমাদের বিভিন্ন তন্ত্র আছে, যেমন যেমন আমাদের কি আছে পরিপাক তন্ত্র, তারপরে রেচন তন্ত্র, বিভিন্ন তন্ত্র আছে, সেগুলা কি টিস্যু দ্বারা গঠিত। মানে প্রথমে আমরা জানি যে বিভিন্ন টিস্যু
তারা এগুলো গঠিত। যার কারণে টিস্যু তন্ত্র একসাথে রাখছে। টিস্যু তন্ত্র এই জায়গায় টোটাল মানে ফিজিক্স বায়োলজি ফার্স্ট পেপার, তার মানে বোটানি অধ্যায় আলোচনা করা হয়েছে। কিন্তু আমরা এই জায়গায় বোটানি অধ্যায় আলোচনা করলেও আমরা বিভিন্ন আমাদের দেহ তো বিভিন্ন তন্ত্র দিয়ে গঠিত, যার কারণে সেটা এই জায়গায় রাখছি। এবং অঙ্গ সঞ্চালনা মানে বিভিন্ন অঙ্গ সঞ্চালনা করি, সেগুলো তো কোনো তন্ত্র দ্বারা গঠিত, যেমন অস্থিতন্ত্র বা অস্থি দ্বারা গঠিত, তাই কারণে অস্থি তো চলাচল বা ইয়ের ক্ষেত্রে গঠিত হয়, যার কারণে অঙ্গ সঞ্চালনের জায়গায় রাখছি। তারপর সমন্বয় বিশ্বরণ। এখন আমরা চলাচল করলাম, আমাদের বডিতে যদি আমাদের না থাকে, মানে বিষয় হলো আমাদের মধ্যে উদ্দীপনায় না থাকে, ইন কেস অফ নট অনলি প্ল্যান্টস বাট অলসো অ্যানিমেলস, কারণ উদ্ভিদ এবং প্রাণী দুইজনের ক্ষেত্রেই এই সমন্বয় এবং নিঃসরণ থাকতে হবে। তার মানে কি দুটোর মধ্যেই যেমন তোমরা হয়তো বা জানো যে সূর্যের আলো যেদিকে থাকে উদ্ভিদ সেদিকে বেঁকে যায়, হয়তো ক্লাস 8 এর দিকে এই বিষয়টি পড়ছো। তো যাই হোক, একটা উদ্দীপনা থাকে, হ্যাঁ, যেন উদ্ভিদেরও প্রাণ আছে, তো যার কারণে তার মধ্যে একটা উদ্দীপনা আছে বা বিভিন্ন আছে, কষ্ট আছে। যেমন আমরা আমরা তো জানি স্যার জগদীশ চন্দ্র বসু প্রমাণ করছেন যে উদ্ভিদের কষ্ট হয়, উদ্ভিদেরও মৃত্যু হয়, কষ্ট হয়। তো সমন্বয় এবং নিঃসরণ সেটা যেহেতু উদ্ভিদ এবং প্রাণী দুটোর ক্ষেত্রে আছে, তো যার কারণে এই জায়গায় আলোচনা করছি বা এই জায়গায় বিষয়টি রাখছি। এই তিনটা টপিকস আমরা একসাথে বলবো। তারপরে যেমন বোটানি অধ্যায়ের নগ্নবীজি, আবৃতবীজি, শৈবাল, শতভাগ, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এই তিনটা টপিকস আমরা একসাথে বলবো। কারণ এইগুলো যেহেতু মানে একটার পরে আরেকটা, মানে উন্নত, একটা থেকে আরেকটা উন্নত হয়ে নগ্নবীজ আবৃত বীজি পর্যায়ে গেছে, যার কারণে তিনটা অধ্যায় আমরা একসাথে রাখছি। তারপর 7 নম্বরে আছে জীব প্রযুক্তি ও জিনতত্ত্ব বিবর্তন। জীব প্রযুক্তি অধ্যায় যেমন জীব প্রযুক্তি অধ্যায় বোটানি অধ্যায়ে আছে, মানে বোটানি বইয়ের শেষ অধ্যায়ে আর কি জীব প্রযুক্তি, সেখানে বিভিন্ন জেনেটিক্স নিয়ে আলোচনা করছে। আর জিনতত্ত্ব বিবর্তন তো জীব জেনেটিক্স নিয়ে বিস্তারিত আলোচনা, তো যার কারণে যেহেতু জীব প্রযুক্তিতে জেনেটিক্স নিয়ে আলোচনা করছে, জিনতত্ত্ব থেকে আমাদের সেই বেসিক শিখে নিয়ে জীব প্রযুক্তি পড়তে হবে, তাই দুইটা অধ্যায় একসাথে রাখছি। তারপর 8 নম্বরে আছে প্রাণীর পরিচিতি প্লাস জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ প্লাস প্রাণীর আচরণ। প্রাণীর পরিচিতি, এখন আমরা একটা পরিবেশে, যেমন আমরা আমরা জানি আমরা মানব সমাজ, আমরা একটা পরিবেশে বসবাস করি, কিন্তু বাঘ বা হরিণ রাখি বনের পরিবেশে থাকে না। তো সেই পরিবেশে কোন প্রাণীগুলো থাকে, সেই প্রাণীগুলো আমাদের চিনতে হবে না। তাই প্রাণীর পরিচিতি নিয়ে আমরা আলোচনা করলাম, এবং প্রাণীর সেগুলা কি, মানে আবাসস্থল, যেমন আমরা প্রাণীর রুই মাছ নিয়ে দ্বিতীয় অধ্যায়, প্রাণীর পরিচিতি অধ্যায়, রুই মাছের বিভিন্ন কোন জায়গায় থাকে, তারপরে রুই মাছের কিভাবে গঠন কিরকম, তারপর রুই মাছ বিভিন্ন কিছু আলোচনা করা হয়েছে। যাই প্রাণী পরিচিতি, তারপর ঘাস ফড়িং নিয়ে আলোচনা করেছে, তারপরে হাইড্রা নিয়ে আলোচনা করা হয়েছে। সে জায়গায় প্রাণীর বিভিন্ন পরিচিতি হয়েছে। এখন ওই প্রাণীটা তো বিভিন্ন পরিবেশে থাকে নাকি, যেমন মাছ থাকে কি পানির পরিবেশে বা পুকুরে থাকে, কিন্তু একটা ব্যাঙ থাকে কি স্থল জল উভয় পরিবেশে থাকতে পারে। কিন্তু আমরা কি উভয় পরিবেশে, মানুষ কি উভয় পরিবেশে থাকতে পারে না। মানুষ কি সবসময় স্থলে থাকে নাকি। তাহলে জীবের পরিবেশ, সেই পরিবেশটা বিস্তার এবং সংরক্ষণ মানে সেই মাছটা, ধরো আমরা প্রাণীর পরিচিত অধ্যায় মাছ নিয়ে আলোচনা করেছি, সেই মাছটা আমরা কিভাবে সংরক্ষণ করবো, সে কোন পরিবেশে থাকে এবং কি সেভাবে সে কিভাবে বিস্তার করে, সেই নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে বা এই অধ্যায়ে আমরা পড়বো। এবং কি প্রাণীর আচরণ অধ্যায়ে যেমন আমরা কুকুর যে আচরণ করে, আমরা কি সেই আচরণ করি না। কারণ কুকুরের ব্রেন নাই বা বুদ্ধি নাই, বা বুদ্ধি আছে কিন্তু মানে আমাদের মতো উচ্চ বুদ্ধি সম্পন্ন। যাই কোনো কুকুর যদি যে আচরণ করে, আমরা তো সেই আচরণ করি না। তাহলে প্রাণীর বিভিন্ন আচরণ আছে, সেই আচরণ তো আমাদের জানতে হবে। যেমন শিম্পাঞ্জি, সেগুলা কি দেখবা যে মানুষ অনেক সময় মানুষের মধ্যে দাঁড়াইতে পারতেছে বা মানুষের মধ্যে আচরণ করতেছে, তো তাদের আচরণ সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ এখন যদি তুমি আচরণ সম্পর্কে না জানো, যেমন বন জঙ্গলে হয়তোবা গেছো, মানে বন জঙ্গলে বলতে ম্যানগ্রোভ, সুন্দরবনে গেলে দেখবা যে বাঘ মানে প্রস্রাব করলে প্রস্রাবের গন্ধটা বাঘের নাকে যায়, যার কারণে প্রস্রাব করা থেকে নিষেধ করা হয় সুন্দরবনে।
তো যার কারণে প্রাণীর আচরণ সম্পর্কে আমরা যদি সেখানে না জানি যে বাঘ আসলে প্রস্রাব করলে সে বা প্রস্রাবের ঘ্রাণ মানে শুনলে সেখানে আসতে পারে বা সেটা বুঝে যে ওই জায়গায় মানুষ থাকতে পারে, তো সেই আচরণ যে আছে এই আচরণটা যদি আমরা না বুঝতে পারি, আমরা যদি যাই প্রস্রাব করি, বাঘ যদি সাইডে থাকে তাহলে তো এসে আমাদের খেয়ে ফেলবে। তো সেই বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে, যা প্রাণীর আচরণ মধ্যে আলোচনা করেছে। 9 নম্বর টপিক আছে উদ্ভিদের প্রজনন প্লাস জীবের ধারাবাহিকতা। এখন উদ্ভিদের যে প্রজনন আছে, প্রাণীরও তো প্রজনন আছে নাকি? উদ্ভিদের প্রজননটা কিরকম? প্রজনন মানে কি জানোই তো, সেক্সুয়াল যেগুলা বিষয় আছে, যেমন আমি তো জানো যে সেক্সুয়াল মাধ্যমেই তো মানুষের, এবং কি নট অনলি মানুষ বাট অলসো উদ্ভিদের ক্ষেত্রেও সেক্সুয়াল, যেমন পরাগায়নের মাধ্যমে পুংস্তবক, পুং যেমন পরাগরেণু, তারপরে কি পুংরেণু থেকে তারপর কি ডিম্বাণু দুইটা একসাথে হয়ে কি হয়, জাইগোট গঠন করে, তারপরে কি হয় বিভিন্ন ভাবে তারা প্রজনন বা পরাগায়নের মাধ্যমে কি প্রজনন সম্পন্ন করে। ঠিক সেম ভাবে প্রাণীরা কিভাবে প্রজনন করে আমাদের জানার বিষয়। উদ্ভিদটা তো জানলাম, প্রাণীর বা মানুষের তো জানা আরো জরুরি, কারণ আমরা তো প্রজননের অংশ। বা বিয়ে করলে বা আমরা বিয়ে শাদী সবাই করবা, তো বিয়ে শাদী করলে সেগুলো প্রজনন কিভাবে হবে? তাহলে উদ্ভিদ আর প্রাণী দুটো একসাথে করলে, মানে একসাথে পড়লে আমাদের মনে রাখতে সুবিধা হবে। যার কারণে এই দুটা টপিক একসাথে রাখছি। এখন বাংলা, ইংলিশ এন্ড জিকে ফর বি ইউনিট। আমরা সবাই হয়তো জেনে থাকি যে যারা মেডিকেল প্রিপারেশন নেবে তারা তার পাশাপাশি বি ইউনিটের প্রিপারেশনটা নিয়ে রাখে। কারণ বি ইউনিটে তোমাদের ইংলিশ এবং জিকে পড়তে হয়। তার পাশাপাশি যদি বাংলাটা একটু দেখে নাও, বাংলাটা যদি একটু মানে আয়ত্ত নিয়ে নাও, তাহলে বি ইউনিটে কিন্তু ভালো ভালো সাবজেক্ট, ইকোনমিক্স, তারপর বিভিন্ন জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে বি ইউনিটেও এখানে তো মেডিকেল তো পড়লাই, পাশাপাশি এই বিষয়গুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়গুলো আছে এই অধ্যায়গুলো পড়তে হয়। মানে এই অধ্যায়গুলো পড়লেই মানে আসলে এই জায়গায় যে আলোচনা করছি এটা কিন্তু ফুল সিলেবাস আলোচনা করছি, কিন্তু এসএসসি 25 দেশে তো শর্ট সিলেবাস। তো এই জায়গায় যে অধ্যায়গুলা মানে ইয়েতে আছে, মানে ফুল সিলেবাসের অংশ আছে, তারা ওই অধ্যায়টা স্কিপ করবা। যেমন অর্থনৈতিক রসায়ন, এটা ফুল সিলেবাস আছে, এটা বাদ দিতে পারলে একটু নিরাপদ ব্যবহার করবা। অর্থনৈতিক রসায়ন পড়ার দরকার নেই। তো যাই হোক, যার কারণে মেডিকেলের যারা প্রিপারেশন নেয় তারা কি প্রিপারেশনটা নিয়ে রাখে। বাংলা এন্ড ইংলিশ ফার্স্ট পেপার রিডিং, এটা বলতে বুঝাইছি যে বাংলা এবং ইংলিশ যে বিষয়গুলো আছে, একটু এই পাশে যেহেতু শেষ হয়েছে তাহলে এই পাশে একটু কাছে করে দেয়, এই পাশে। সো বাংলা এন্ড ইংলিশের ক্ষেত্রে, ফার্স্ট পেপারের ক্ষেত্রে বাংলা ইংলিশ রিডিং করতে বলা হয়েছে যে বাংলা প্রথম পত্রে যেমন বিভিন্ন ইটা আছে, যেমন অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, এই যে বিষয়গুলো আছে সেগুলো হয়তো বা এসএসসি তে তোমরা পড়ছো। আরেকবার রিডিং করলে এবং ভালোভাবে একটু যদি বিভিন্ন বই আছে, যেমন এটা হলো বিভিন্ন গাইড বই আছে, সেগুলা থেকে যদি আর একটু মানে উদ্ভাসের বই আছে সেগুলা থেকে যদি বাংলা ফার্স্ট পেপারে বিভিন্ন কোশ্চেন যদি সলভ করা হয়, তাহলে বাংলা এবং ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেনগুলো তোমরা হয়তো বা রিডিং করলে সেগুলা থেকে আসলে কমন পড়ে যায়, তা সেগুলো পড়লেই হয়ে যায়। বাংলা ইংলিশ বাংলা সেকেন্ড পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার, এটা আসলে মিলিয়ে চেষ্টা করবা। যেমন আমরা যদি নাম্বার করি, নাম্বার মানে কি বচন, আমরা নাম্বার যখন পড়বো তখন বচন মানে টপিক্সটা আমরা বাংলা সেকেন্ড পেপারটা পড়ে নেবো। আমার বিষয় হলো যেমন যদি আমরা পড়ি, সাপোজ ধরো পড়লাম, এক কথা মানে সব মানে হলো কি সমার্থক শব্দ বললাম বা বিপরীত শব্দ বললাম। সমার্থক শব্দ মানে কি সিনোনিম, আর বিপরীত শব্দ কি অ্যান্টোনিম। তো সেগুলো পড়ে নিলাম। তারপরে বিভিন্ন গ্রামার, তোমার টেন্স মানে কি ক্রিয়ার কাল। তো টেন্স হলো এক জায়গায় পড়লাম, ক্রিয়ার কালটা হয়তো বা ইউতে করে নিলাম। যেমন পার্টস অফ স্পিচের যেগুলো আছে, যেমন পার্টস অফ স্পিচ যেগুলো আছে, যেমন নাউন মানে কি নাম্বার চক, তারপরে কি নাউন মানে প্রোনাউন মানে কি সর্বনাম, নাউন প্রোনাউন, এডজেক্টিভ মানে কি এডজেক্টিভ মানে বিশেষণ এগুলা আসলে নাউন মানে কি বিশেষ্য, তারপরে
প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, অ্যাডভার্ব মানে হলো বিশেষণীয় বিশেষণ, অ্যাডভার্ব ভার্ব মানে ক্রিয়া। সো এগুলো যদি কম্পেয়ার করে পড়ো দেখবে যে মোস্ট প্রবাবলি তোমার সেগুলা মানে বাংলা ইংলিশ একসাথে পড়লে সেগুলা তোমার মনে থাকবে বেশি। তার কারণে বাংলা এন্ড সেকেন্ড পেপারে যে গ্রামার গুলো আছে সেগুলা একসাথে পড়বে। সো আমার ইয়ের চার্জ মনে আছে, এখন রাত বাজে অনেক, তো অনেক রাতে আসলে ভিডিওটি করা, কারণ রাতে একটু নিরিবিলি থাকে যার কারণে রাতে ভিডিওগুলো করা হয়। সো যেমন বাংলা সেকেন্ড পেপারে তোমরা যদি সন্ধি পড়ো বা ধ্বনি পড়ো, বর্ণ পড়ো, তো সেগুলা বর্ণ বা লেটার সেগুলা তো মানে ইংলিশে আছে, বর্ণ বাংলাতে আলোচনা করছে, আর তারপরে ধ্বনি এগুলাও তো ইংলিশে আছে। বাংলা সেকেন্ড পেপারে কিছু বিষয় আছে, এগুলো হলো আমি যদি বলি যেমন পদ প্রকরণ, সেগুলো কি পার্সিভ কেস, তারপরে হলো কারক বিভক্তি, বাক্য প্রকরণ সেন্টেন্স সেগুলো আলোচনা করা আছে। তারপর বাচ্য মানে কি, মানে হলো বাচ্য মানে হলো উক্তি পরিবর্তন, তার মানে নেরেশন। বাচ্য পরিমাণ মানে ভয়েস চেঞ্জ। তো এইভাবে কিছু কিছু টপিক, যেমন সমাস, তারপরে বিভিন্ন কিছু, যেমন আরো অনেক টপিক আছে, যেমন সেন্টেন্সের যে 3টা প্রকার আছে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এরকম করে যদি মানে মিলিয়ে মিলিয়ে পড়ো, বা যদি গ্রামার এরকম করে মানে একসাথে টপিকস মিলে বাংলা গ্রামার ইংলিশ গ্রামার মিলে মিলে পড়ো, দেখবে যে তোমার মানে প্রস্তুতিটা অনেকাংশেই ভালো হয়ে যাবে বা ভালো প্রস্তুতি হবে। তারপরে দেখো বাংলা ইংলিশের বিভিন্ন রিটেন আছে, রিটেন গুলোর মধ্যে আছে ট্রান্সলেশন এবং অনুবাদ। দিয়ে নিতে জানো যে তোমাদের সাথে রিটেনও থাকে। যেমন ট্রান্সলেশন মানে একটা ইংলিশ দেওয়া থাকে, বাংলাতে ট্রান্সলেশন করতে হবে। ঠিক সেভাবে বাংলাতে আবার অনুবাদ বলতে বাংলাতে দেওয়া থাকে, আবার ইংলিশে অনুবাদ করতে হবে। তো সেটাই হলো ট্রান্সলেশন আর অনুবাদ। আমরা যেটাই করব, ইংলিশের যেটা আছে সেটা বাংলা করব, এবং বাংলাটা যাতে একটা করলেই দুইটা হয়ে যায়, তো এই ট্রান্সলেশন এবং অনুবাদ দুটো একসাথে রাখছি, বা দুটো একসাথে করবো আর কি। মানে এক্সপ্লেনেশন এবং ভাব সম্প্রসারণ একসাথে রাখছি, কারণ ভাব সম্প্রসারণের আসলে এক্সপ্লেনেশন, মানে কোনো একটা টপিক একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেটাকে এক্সপ্লেনেশন করা লাগবে, মানে সেটার আসলে ভাবমূর্তি কি বা সেটা দ্বারা কি বোঝানো হয়েছে সেই এক্সপ্লেনেশন হয়তো বা তোমরা হয়তো বা বুঝতে পারছো, যারা অ্যানিমেশনে যাবা বা সেকেন্ড টাইমার যারা আছে তারা হয়তো বুঝতে পারছো। ভাব সম্প্রসারণ সেম, তাই এই দুটো আমরা একসাথে করি। সামারি, সারাংশ, সারমর্ম। এখন সামারি বলতে হলো যে কোনো একটা গদ্য বা যে কোনো একটা পোয়েম বা কবিতা বা যে কোনো একটা একটা গল্পের একটা মানে অংশ আর কি, সেগুলো নিয়ে তোমাকে সামারি করতে বলবে। মানে সামারি মানে সেটা সারাংশ। তো যেহেতু সামারি মানে সারাংশ, তাই সামারি সারাংশ বাংলাতে তাকে সারাংশ কয়, মানে গদ্যের অংশকে, ছোট অংশকে সারাংশ, এবং পদ্যের ছোট অংশকে সারমর্ম বলে। তাই সামারি, সারাংশ, সারমর্ম তিনটা একসাথে করবে। তারপর কি প্যারাগ্রাফ, মানে ইংলিশে যেটা প্যারাগ্রাফ, বাংলাদেশে সেটা অনুচ্ছেদ। অনুচ্ছেদ আর প্যারাগ্রাফ দুটো একসাথে করবো, কারণ কি মানে যদি আমরা ধরো আমি ট্রিপ্লিমেন্টেশনের বাংলা অর্থ কি, গাছ লাগানো বা বৃক্ষরোপণ। তো প্যারাগ্রাফ যদি আমি ট্রিপ্লিমেন্টেশন বলি, অনুচ্ছেদ আমি বৃক্ষরোপণ বা মানে বৃক্ষরোপণ অনুচ্ছেদ বা পরে পরে ফেলবি, তাহলে দুইটা একসাথে হয়ে গেল। তারপরে কি আরেকটা, তারপরে কি হচ্ছে সেন্টেন্স মেকিং, ট্রান্সফরমেশন উইথ ক্লু এন্ড উইদাউট ক্লজ, এই তিনটা একসাথে রাখছি।
কারণ এই তিনটা টপিকস একটু কঠিন মনে হয় সবার কাছে, উইথ বিশেষ করে উইথ ফ্লো এন্ড উইদাউট ফ্লোস। সো এটা একটু পড়বা। আর ট্রান্সফরমেশন মানে কি, বিভিন্ন সময় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তারপরে কি ভয়েস চেঞ্জ, তারপরে বিভিন্ন সময় চেঞ্জ আসে, সেগুলো কি ট্রান্সফরমেশনে আসে আর। সো সেগুলা মানে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, সেগুলা বিষয় আসে। সেগুলা এই মানে এই টপিকসটা আসলে এক্সট্রা ভাবে রাখছে, এক্সট্রা ভাবে করতে হচ্ছে। এখন জিকে স্পেশালি ফর বিসিএস, নট অনলি এই জিকেটা বা জেনারেল নলেজ, সেটা আসলে নট অনলি মেডিকেল আর বিএমই বাট অলসো বিসিএস। তো জিকের মধ্যে কি পড়তে হয়, বাংলাদেশ সম্পর্কিত পড়তে হয় এবং ইন্টারন্যাশনাল সম্পর্কিত, এবং বাংলাদেশ সম্পর্কিত এবং আন্তর্জাতিক সম্পর্কিত। এবং এই দুইটার যে সাম্প্রতিক আছে, মানে এই দুইটারই বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা আছে, যেমন ইন্টারন্যাশনাল কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা আছে। যেমন রিসেন্টলি তোমরা জানো ইলন মাস্কের যে নতুন দল, যে নতুন একটা দল প্রকাশ করছে, সেটা কি ইন্টারন্যাশনাল বা সাম্প্রতিক, ইন্টারন্যাশনাল সাম্প্রতিক। তো বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সাম্প্রতিক, এই দুইটা ভোট যে সাম্প্রতিক বা মানে কিছুদিন আগে যে নিউজটা হয়েছে, সেটাকে সাম্প্রতিক মানে নিউজ বলে বা সাম্প্রতিক বলে। তো সে সাম্প্রতিক থেকেই 100% কোশ্চেন আছে। কত কত বলছি, 100%। তার মানে তোমার যদি 10টা কোশ্চেন জিকে থেকে আসে, এর মধ্যে মিনিমাম 3 থেকে 4টা সাম্প্রতিক থেকে কোশ্চেন আসে। তার মানে কি একটা হিউজ অংশ আসে, যার কারণে আমরা ধরে নিচ্ছি যে 100% আছে। তাদের আসো যেহেতু ইউটিউব পর্যন্ত আমরা মেডিকেল প্রিপারেশনে যারা আছো তারা নিয়ে নিলাম। এখন ম্যাথের ক্ষেত্রে আমরা জানো যে 26 ব্যাচের অনেকের ফুল সিলেবাস, এই ভিডিওটি করা হচ্ছে ফুল সিলেবাসের। যারা শর্ট সিলেবাসের আছো তারা শর্ট সিলেবাসটুকু করবা, ফুল সিলেবাসটুকু না করলে চলবে। এখন যদি একটু জুম করি, জুম ইন করি, জন্য একটু জুম ইন করি। যাই হোক, এখন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সেটা হলো, আমরা যে ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স, ট্রাইগোনোমেট্রি এন্ড ইনভার্স ট্রাইগোনোমেট্রি তিনটা একসাথে রাখছি। এখন আমরা ট্রাইগোনোমেট্রি এবং ইনভার্স ট্রাইগোনোমেট্রি একসাথে করবো, কারণ ট্রাইগোনোমেট্রিতে সাইন থিটা ইকুয়াল টু কি, যে কোনো একটা মান আছে, সেই জায়গা থেকে আমরা যদি থিটার মান বের করি, সাইন থিটা থেকে যদি থিটার মান বের করি, সেটাই থিটা নিয়ে বা তুমি আলোচনা করছো কোন জায়গায়, ইনভার্স ট্রাইগোনোমেট্রিতে। তাই সেখানে ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের বিভিন্ন বিষয় আছে, ট্রাইগোনোমেট্রির বিভিন্ন বিষয়, যেমন সাইন থিটা, কস থিটা, এরকম বিভিন্ন বিষয় নিয়ে একটা জানা হয়তো ম্যাট্রিক্স যেভাবে গঠন করে সেভাবে থাকে, অনেক মানে ট্রিগোনোমেট্রি দিয়ে ম্যাথ থাকে। যার কারণে ম্যাট্রিক্স এবং ট্রাইগোনোমেট্রি এবং ইনভার্স ট্রাইগোনোমেট্রি একসাথে রয়েছে। তারপরে 2 নম্বরে আছে, লেখা আছে দেখো, ভেক্টর, ভেক্টর এম, ভেক্টর পি, স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স, ডাইনামিক্স পি প্লাস এম। দেখবা যে ভেক্টরের মানে ভেক্টর বলতে ম্যাথের দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে ভেক্টর আছে। তো এটা হলো ম্যাথের ভেক্টর। আর ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়, ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় ভেক্টর, সেটা ভেক্টর। এই দুটা ভেক্টরের সাথে কিন্তু কম্পেয়ার করে করা, বা এই দুটা ভেক্টর একসাথে করবো, কারণ এই দুটা ভেক্টরের অধিকাংশ অনেকাংশেই মিল আছে, যার কারণে একসাথে করবো। আর স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স, ভেক্টরের বিভিন্ন কিছু স্ট্যাটিক্সের মধ্যে আছে, যার কারণে স্ট্যাটিক্সে বা স্থিতিবিদ্যাতে আছে, যার কারণে এটা এই সাথে মানে এগুলার সাথে করে নেব। ডাইনামিক্স, ডাইনামিক্স ফিজিক্স প্লাস ম্যাথ। ডাইনামিক্স মানে গতিবিদ্যা, গতিবিদ্যাতেও এই ভেক্টরের বিভিন্ন কিছু আলোচনা আছে। এবং কি ডাইনামিক্সে যেহেতু গতিবিদ্যা, তার কারণে ফিজিক্সের গতিবিদ্যাও আছে ডাইনামিক্স। সেই ফিজিক্সের ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায়, এবং ডাইনামিক্স ম্যাথের সেকেন্ড পেপারে ডাইনামিক্স গতিবিদ্যা, সেই দুটো একটা সাথে রিভিশন দেব। তো এই 4টা অধ্যায় একসাথে রাখছি এখানে। তারপরে কি আছে, কনিক্স আছে। এখন কনিক্স, স্ট্রেট লাইন এন্ড সার্কেল। এখন বিষয়টা হলো যে কনিক্সটা না, মানে কনিক্স হলো স্ট্রেট লাইন এবং সার্কেলের মাথা, মাথা মানে মাথা মানে মা, আর এই স্ট্রেট লাইন সন্তান, সার্কেল হলো সন্তান। মানে কনিক্স থেকে স্ট্রেট লাইন এবং সার্কেলের জন্ম হয়েছে, যার কারণে কনিক্সটা আমাদের আগে পড়তে হবে, তারপরে স্ট্রেট লাইন, তারপরে সার্কেল পড়তে হবে। তাই এই তিনটা টপিক আমরা যেহেতু সিরিয়ালি আছে, যার কারণে একসাথে রাখছি। এরপরে কি, কমপ্লেক্স নাম্বার এবং পলিনোমিয়ালস।
কমপ্লেক্স নাম্বারের অর্থ জানা জটিল সংখ্যা। জটিল সংখ্যাতে বিষয়ে অনেক কিছু কমপ্লেক্স নাম্বার প্লাস পলিনোমিয়াল মানে পলিনোমিয়ালস ইকুয়েশন, মানে বহুপদী ও বহুপদীর সমীকরণ। সো বহুপদী ও বহুপদীর সমীকরণে বিভিন্ন জায়গায় দেখবা কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন কিছু আলোচনা করা হয়েছে, যার কারণে বা জটিল সংখ্যার বিভিন্ন কিছু পলিনোমিয়ালসের ভিতরেও কিছু আলোচনা করা হয়েছে, যার কারণে দেখা যায় আমি পলিনোমিয়ালস আর কমপ্লেক্স নাম্বার দুটা একসাথে আলোচনা বা একসাথে করছি। এখন এই জায়গায় 5 নম্বরের সিরিয়ালে যে আছে ফাংশন প্লাস ডিফারেন্সিয়েশন প্লাস ইন্টিগ্রেশন। তো বিষয়টা হলো এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করার আগে আমাদের ফাংশন সম্পর্কে ধারণা নিতে হবে। ফাংশন সম্পর্কে ধারণা নিতে হবে, তার পাশাপাশি আমাদের ট্রাইগোনোমেট্রি সম্পর্কে ধারণা নিতে হবে এবং তার পাশে ইনভার্স ট্রাইগোনোমেট্রি সম্পর্কে ধারণা নিতে হবে। তার মানে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বা আমাদের যে ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যালকুলাস, এই ক্যালকুলাস করতে গেলে আমাদের ট্রাইগোনোমেট্রি এবং ফাংশন এই দুটো নিয়ে আলোচনা করতে হবে। তাই আমি এই ফাংশনটা আগে এর সাথে এদের সাথে রাখছি, ট্রাইগোনোমেট্রি তো আমরা জানাই আছে বা আগে থেকে আমরা করবো, তারপর ফাংশনটা আমরা এর সাথে রাখছি, কারণ ফাংশনই হলো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে যাওয়ার মেন মানে বিষয় আগে আলোচনা করতে হবে। এবং ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মেন হলো মানে চাবিকাঠি কোনটা, সেটা হলো ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি ছাড়া ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে ঢোকা একদম বোকামি হবে। যার কারণে দেখবা ইন্টারমিডিয়েটে পড়ার আগে ট্রাইগোনোমেট্রি পড়িয়ে তারপরে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে শিক্ষা করা যায়। তারপর 6 নম্বরটা হচ্ছে কম্বিনেশন এন্ড পারমিউটেশন প্লাস বাইনোমিয়াল এক্সপেনশন, মানে কম্বিনেশন সন্নিবেশ এবং সমাবেশ, বিন্যাস সমাবেশ অধ্যায়ে আমরা বিভিন্ন বেসিক গুলা পারবো, জানবো সেগুলা কি, ওই যে বাইনোমিয়াল এক্সপেনশন বা দ্বিপদী বিস্তৃতি, সেখানেও বিভিন্ন কিছু মানে পাওয়া যাবে, যার কারণে দুটো অধ্যায় একসাথে রাখছি। তারপরে ওই যে নিচে দেখো সুন্দর করে লেখা আছে এই যে প্লাস প্রবাবিলিটি, প্রবাবিলিটি সম্ভাবনা অধ্যায়েও সম্ভাবনা বিস্তার সমাবেশ, মানে সম্ভাবনা বিস্তার সেই অধ্যায় যা আছে সেখানে প্রবাবিলিটি, এই যে বাইনোমিয়াল এক্সপেনশন আছে, বাইনোমিয়াল এক্সপেনশন, এই যে বাইনোমিয়াল এক্সপেনশন বা দ্বিপদী বিস্তৃতি, সেই দ্বিপদী বিস্তৃতি কি প্রবাবিলিটি বা সম্ভাবনা অধ্যায়ে কিছু প্রয়োজন হয়, যার কারণে আমি সম্ভাবনাটাও সেখানে ইনক্লুড করতেছি। তারপরে 7 নাম্বার সবার শেষে দেখো 7 নাম্বার সুন্দর করে লেখা আছে রিয়েল নাম্বার প্লাস যেটা স্টোরি প্রোগ্রাম, সেগুলো দুইটা একসাথে রাখছে, কারণ হলো রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বার আর এই যেটা স্টোরি প্রোগ্রাম এগুলা ফুললি আলাদা, মানে এই টপিকস গুলো যারা আছে এদের সাথে মিল খায় না, যার কারণে 7 নাম্বার একবার সর্বশেষ এতে আমি এইভাবে রেখে দিয়েছি। এখন একটু জুম আউট করে, আউট করলে দেখো নিচে আইসিটি লেখা আছে এবং স্পেশালি আরই বা রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি আইসিটির ক্ষেত্রে 1 নাম্বার আছে ডাটা কমিউনিকেশন, এটা হলো আইসিটির দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়তে এগুলো রিডিংই পড়বা, মানে বিশ্ব সম্পর্কিত সেগুলো রিডিং করলে হয়। 2 নম্বর অধ্যায় আছে ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশন অধ্যায়ের বিভিন্ন কিছু আলোচনা আছে, সেগুলো একটু পড়বা, মানে কিভাবে আসলে মানে আমাদের এই যে মোবাইল ফোন যে ইন্টারনেট কানেকশন কিভাবে আমাদের ঘরে আসছে, তারপর কিভাবে মানে আমরা কথা বলি বা রাউটার গুলা কিভাবে কাজ করে, বা বিভিন্ন আমরা যে বিভিন্ন টাওয়ার আছে, মানে সিম কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো অনেক কিছু আছে, যেমন সিমপ্লেক্স, ডুপ্লেক্স, সাব ডুপ্লেক্স, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর ওয়েব ডিজাইনিং এন্ড এইচটিএমএল প্রোগ্রামিং, এইচটিএমএল প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই দুইটা একসাথে বলবো, কারণ এইচটিএমএল পড়ার পরেই আমাদের মানে এটা হলো চতুর্থ অধ্যায় আর প্রোগ্রামিং হলো পঞ্চম অধ্যায়, যার কারণে এই দুইটা অধ্যায় একসাথে রাখছি, কারণ একসাথে পড়লে আর কি মানে মানে দুইটা কঠিন অধ্যায়, তো দুইটা কঠিনই একসাথে বললে দেখবে যে সহজ লাগতেছে, বা একসাথে বললে ভালো মানে মনের একটা ভালো লাগে আর কি, বা যদি ভালো করে শেখা হয়। তো লাস্টে আছে 3 নাম্বার আছে ডাটা ম্যানেজমেন্ট, ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আসলে ষষ্ঠ অধ্যায়, এটা আসলে শর্ট সিলেবাসে নাই, কিন্তু যাদের ফুল সিলেবাস যারা এইচএসসি 26 ব্যাচ তারা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটা পড়েছো। তো আজকে অথবা আমার মাইক্রোফোনের ডাটাবেস ক্লাস শেষ হয়ে যাবে। সো এই যে টোটাল বিষয়টা আলোচনা করলাম, এই যে টোটাল বিষয়গুলো, এই যে টোটাল প্রথম থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত আলোচনা করলাম, এই যে বিষয়গুলা, সেই বিষয়গুলা তোমরা একটু আমলে নিয়ে যদি পড়াশোনা করো, এইভাবে যদি পড়াশোনা একটু তোমরা যদি যারা স্ক্রিনশট নিবা একটু স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট নিতে পারো। একটু করে দিই,
এসি করে দিই। এখন স্ক্রিনশট নিতে হবে। এই গেল সুন্দর স্ক্রিনশট। স্ক্রিনশট নিতে পারো। সো সকলেই ভিডিওটি শেয়ার করে দিবে। আর এত কষ্ট করে ভিডিও বানানো তোমাদের জন্য, যারা এসএসসি পরীক্ষার্থী সেকেন্ড টাইম আছো, এসএসসি 25 ব্যাচ তোমরা এই ভিডিওটি দেখতে পারবা। যারা মেডিকেল, স্পেশালি মেডিকেল প্রিপারেশন নিতেছো, যারা এই মেডিকেল প্রিপারেশন নেবে তাদের জন্য আমি নেট কিভাবে কমপ্লিট করবা সেটাও দেখিয়ে দিছি, এবং স্পেশালি যে সব বিশ্ববিদ্যালয়ে আইসিটি থাকে সেগুলো দেখিয়ে দিলাম কিভাবে পড়বা। তো এ টু জেড মানে অল ইন ওয়ান, মানে কিভাবে ইঞ্জিনিয়ারিং সহ মানে মেডিকেল ইউনিট আমি অনেক ভাবে মানে সবকিছু একসাথে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। আমাদের অনেকেই বলে যে যে কোনো এক লাইনে যেতে হবে, যে কোনো এক লাইনে শিখতে হবে। কেন রে ভাই, এই যে অধ্যায়গুলো আগে আছে ফিজিক্সের গণিত রসায়ন, এগুলোই তো আমার মেডিকেলের জন্য পড়তে হবে। তারপরে সরি কেমিস্ট্রির গুণগত রসায়ন, ফিজিক্সের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, এগুলো তো আমার ভাই ইয়েতে আছে। ওই যে প্রথমে যেগুলো আছে গুণগত রসায়ন, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ, এগুলো তো আমার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পড়তে হবে, মেডিকেলের ক্ষেত্রে পড়তে হবে। কিন্তু আমার কোশ্চেন গুলো চেঞ্জ হতে পারে, এই কোশ্চেন গুলো টাইপ গুলো চেঞ্জ হতে পারে, কিন্তু আমার বেসিক তো সেম। সো বেসিক সেম থাকলে আমি ওই কোশ্চেন টাইপ গুলো তো আমরা মানে জানতেই পারি, সমস্যা কি, বা এতে কোনো অসুবিধা হওয়ার কথা না, এবং বেসিক যেটা সেটাই। তো এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিও। তো কষ্ট করে রাতের প্রায় এখন ভাই দুইটার উপরে বাজে। তো এত কষ্ট করে ভিডিওগুলো মানে বানালাম বা ভিডিও তৈরি করলাম। তো অর্গান সায়েন্স কুইজ যে আছে, এবং অর্গান সায়েন্স আমাদের ইউটিউব চ্যানেলও আছে, সেই ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিও। জানি আশা করি এই ভিডিওটি সবার কাজে লাগবে এবং উপকৃত হবা। সো সকলকে ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।